ওয়েলকাম ভিউয়ার, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আজকে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সংবিধানের উপর নিয়ে আসছি। আমাদের সংবিধান ও ইকোনমিক্স এই দুটো সাবজেক্ট আমরা অনেকেই ছোটোবেলা থেকে না পড়ে টুয়েলভ পর্যন্ত, তারপরে আমাদেরকে চাকরি পরীক্ষায় এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয়। তো এই সংবিধানেরই আমরা চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে আর্টিকেলস, অর্থাৎ সংবিধানের ধারা। অর্থাৎ আমাদের দেশটা যে পরিচালিত হচ্ছে সংবিধানের নিয়ম অনুসারেই কিন্তু পরিচালিত হয়। তাহলে আমাদের যখন সংবিধান কার্যকারী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, তখন আর্টিকেলের সংখ্যা ছিল 395। বর্তমানে আজকের তারিখ পর্যন্ত আর্টিকেলের সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 448। কারণ কোনো একটা জনগোষ্ঠী বা মানুষ, কোনো একটা সমাজকে পরিচালিত করার জন্য আমাদেরকে কিন্তু সিস্টেমের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়। তো তখন পরিবর্তিত হওয়ার জন্য নতুন করে কিছু আর্টিকেল আমাদেরকে তৈরি করতে হয়েছে। তো এবারে বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন আর্টিকেলের ধারার বর্ণনা বা এই বর্ণনাটা কোন ধারায় আছে এই ধরনের প্রশ্ন করা হয়। তো যখন কোনো চাকরি প্রার্থী প্রথম পড়াশোনা শুরু করে, সবার কাছে এটা একটা কঠিন বিষয়ে দাঁড়ায়, তাহলে কি আমি 395টাই মুখস্থ করব? কিন্তু না, 395টা মুখস্থ করার দরকার নেই। প্রথমে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব, এবং পরবর্তীকালে আজকের পিডিএফে যতগুলো আলোচনা হবে বা আজকের ক্লাসে পরবর্তীকালে আমি উইকলি এই ক্লাসটা প্রোভাইড করার চেষ্টা করব। এবং যে কোনো ক্লাসে অনলাইন টিডিআরে যখন হবে, যে পিডিএফটা ধরেই পড়ানো হবে, ডেসক্রিপশানে আপনি ওই পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবেন। অর্থাৎ ক্লাস শেষে আপনাকে আলাদা করে, হয়তো আপনি বাড়ির বাইরে আছেন, নোট ডাউন করতে পারছেন না, তাহলে ক্লাসটা শুনে নেওয়ার পরও আপনি কিন্তু বাড়িতে এসে পিডিএফটা আপনি নোট ডাউন করতে পারেন, তারপরে আপনি প্রিন্টও বের করতে পারেন, বা ওটা থেকে আপনি আপনার খাতায়ও লিখে রাখতে পারেন। তো পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর তো এটার যে পড়ানোর পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথমে আমরা যে কয়েকটা আছে আজকে পড়াশোনা করব, এবং পরবর্তীকালে ধীরে ধীরে আপডেট করব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে প্রথমে যে কোনো জিনিসের একটু সহজ ব্যাপারটা জেনে নেওয়া, তারপরে কঠিন জানা। যেমন আমি একটা লজিক দিয়ে আপনাদেরকে বলতেই পারি। যেমন আমরা যখন যোগ শিখেছিলাম ছোটোবেলায়, আমরা প্রথমে কিন্তু পূর্ণ সংখ্যার যোগ শিখেছিলাম, তারপরে কিন্তু নেগেটিভ সংখ্যারও যোগ শিখি, তারপরে তারও আগে আমরা দশমিকের শিখি, তারপরে আবার ভগ্নাংশের শিখি। তো এইগুলো আমাদেরকে ধীরে ধীরে শিখতে হয়। ঠিক সেরকমভাবে আর্টিকেলে আমরা আজকে যেগুলো করব, যেগুলো আমাদের কাছে খুবই পরিচিত, ঠিক আছে, এটা আমাদের প্রথম ভিডিওতে থাকবে। তারপরে উইকলি পরের সপ্তাহে হয়তো আরেকটা ভিডিও প্রোভাইড করা হবে, যেটাতে কিছু আর্টিকেল আবার অ্যাড হবে আর কি। তাহলে যখন কোনো ক্যান্ডিডেট আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখবেন, আপনাদের প্রত্যেকের কাজ হবে প্রথমে ভিডিওটা দেখে নেওয়া। ঠিক আছে, আপনার যদি ওটাতে দেখছেন যে আমার সব জিনিসগুলো জানা আছে, তখন আপনি পরপর করে সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিওটা দেখতে পারেন। অর্থাৎ আমাদের যে পরের ক্লাসগুলো হবে আর্টিকেল ওরিয়েন্টেড, ওই ক্লাসগুলোতে কিন্তু আপনি দেখতে পাবেন যেগুলোতে কিছু কিছু কিন্তু অ্যাড হয়েছে। মানে আমরা ধীরে ধীরে সহজ থেকে কঠিনে যাব। কারণ দেখুন, আর্টিকেল হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাও পড়ে, অর্থাৎ যেটা 10 ক্লাস যোগ্যতার উপর হয়। আবার কিন্তু ইউপিএসসি পরীক্ষায় পড়ে, আমাদের দেশের যে সর্বোচ্চ পরীক্ষা। তাহলে ইউপিএসসির কোশ্চেনের ধরন আলাদা আর্টিকেল সংক্রান্ত, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের আলাদা। তো যেহেতু আমাদের এই চ্যানেলটা আমরা সবার কথা ভেবে তৈরি করা হচ্ছে, তো সেই জন্য আমি এখানে বলবো যে একদম আমরা জিরো থেকে কিন্তু শুরু করছি। যারা একদম নতুন তারা প্রথম থেকে ভিডিও দেখে যাবে, এবং যেটা প্রয়োজন হবে আপনারা নোট ডাউন করবেন। ঠিক আছে, আজকে ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই আমরা চলে যাব যেখানে হচ্ছে লিস্ট অফ আর্টিকেলসে আমাদের প্রথমেই যে জায়গাটা, যেটা হচ্ছে যে 52। অর্থাৎ প্রথমে আমরা কিন্তু 1 দিয়ে শুরু করছি না, পরবর্তীকালে আমরা 1 থেকে 52-র মাঝে যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে আপডেট করব, অর্থাৎ অ্যাড করতে থাকবো। প্রথমে আছে যেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের গোটা ভারতবর্ষে যে একজন প্রেসিডেন্ট আছে, অর্থাৎ প্রেসিডেন্টের পদে বর্তমানে যিনি আছেন মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়। তাহলে প্রত্যেক আমাদের ভারতবর্ষে যে একজন প্রেসিডেন্ট থাকবে তার বর্ণনাটা কোথায় আছে, ওটা 52-তে দেওয়া আছে। তারপরে কী আছে 54, অর্থাৎ ইলেকশন অফ প্রেসিডেন্ট। আমরা কিছুদিন আগে আমাদের গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন গেল, এবং সম্প্রতি জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে।
তো এক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টও নির্বাচন হয়ে থাকে। তার যে পদ্ধতি, কারা ভোট দেবে না দেবে, কিভাবে ভোটের রেজাল্ট নির্ধারণ করা হবে, ওটা ভোট প্রসেসটা 54 নম্বর ধারাতে কিন্তু বলা আছে আর কি। সাধারণত প্রেসিডেন্টকে ভোট দিতে পারেন প্রত্যেক রাজ্যের এমএলএরা এবং লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা। রাজ্যসভার কারা? 250 জনের মধ্যে 238 জন। যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন ওনারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দিতে পারবেন, বাদ বাকি রাজ্যসভার সবাই দিতে পারবেন, এবং লোকসভার ক্ষেত্রে তো 543 জন ওনারা দিতে পারবেন। যে দুজন মনোনীত প্রার্থী ছিল অ্যাংলো ইন্ডিয়ানের পক্ষ থেকে, ওই দুটো পদকে কিন্তু বিলুপ্ত করা দেওয়া হয়েছে। আর কি, প্রত্যেক রাজ্যের এমএলএরা ভোট দেবেন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের সময় সাধারণ মানুষ কখনো সরাসরি নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারেন না। তাহলে এই নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করে কারা? যে কোনো রাজ্যের এমএলএ আর রাজ্যসভা এবং লোকসভার সদস্য। তারপরে চলে যাচ্ছি 56-এ কী আছে? প্রেসিডেন্ট মে লিভ হিজ অফিস বাই অ্যাড্রেসিং রেজিগনেশন টু দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন, এটা ভারতের একটা মানুষের একটা মৌলিক অধিকার, যে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে উনি রিজাইন দিতে পারেন। সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, বা এই ধরনের পদ। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে কী হয়, অনেক সময় যদি আপনার এগ্রিমেন্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি যদি চান রেজিগনেশন দিতে পারেন, তার জন্য হয়তো কর্তৃপক্ষ আপনার কাছে কিছু ফাইন করবে, যেটা দিতে হবে। তো এখানে যাই হোক, আমাদের যেটা আর্টিকেল 56 যেটা বলেছে যে রাষ্ট্রপতি রেজিগনেশন দেওয়ার পর উপরাষ্ট্রপতি তার কার্যকাল দেখভাল করেন আর কি। 61-এ কী আছে? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট প্রেসিডেন্ট মানে, দেখুন এই যে ইমপিচমেন্ট কথাটার কিন্তু কোনো বাংলা হয় না। ওই জন্য আমরা চেষ্টা করি আর কি যে বাংলায় বোঝানো এবং ইংলিশে আমরা লেখার। তাহলে কি হবে, আমরা যদি ইংলিশে লেখার চেষ্টা করি তাহলে আমরা বাংলায় শিখে ইংলিশে যদি প্রেজেন্টেশন করা শিখে নিই, তাহলে কী হলে আমরা পশ্চিমবঙ্গ সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত পরীক্ষাগুলো হয় আমরা কিন্তু পরীক্ষাগুলো পার্টিসিপেট করতে পারবো। অর্থাৎ যারা এই ভিডিও প্রথমে দেখছেন অনেকের একটু সমস্যা মনে হলেও আপনারা কিন্তু কন্টিনিউ ইংলিশের চর্চা বজায় রাখুন, দেখবেন আপনারাও কিন্তু কাজ চালানোর মতো ইংলিশ কিন্তু ধীরে ধীরে শিখতে পারবেন। আমরাও কিন্তু বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, মাধ্যমিক এইচএস আমরা বেঙ্গলি থেকে দিয়েছি। তাহলে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট মানে হচ্ছে যে রাষ্ট্রপতিকে যদি পদচ্যুত করা হয় আর মানে একটা হচ্ছে রাষ্ট্রপতি যদি নিজের থেকে সরে যায়, ওটা যে রেজিগনেশন 56, আর একটা হচ্ছে রাষ্ট্রপতিকে যদি ওইখান থেকে পদচ্যুত করা হয়, ওই ঘটনাটাকে বলা হয় ইমপিচমেন্ট। ওটা কত নম্বর ধারায় বলা যায় যে কী কী কারণে একটা রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে। অর্থাৎ কেন পদচ্যুত করা যাবে, কারণ আমাদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে উনি এই কাজগুলো করতে পারবেন, উনি এগুলো করতে পারবেন না। তো উনি যেগুলো করতে পারবেন না, এই ধরনের ঘটনা যদি উনি করে থাকেন তাহলে ওনাকে ইমপিচমেন্ট দেওয়া হয়, পদচ্যুত করা হয়। তো পদচ্যুত করার তার একটা পার্টিকুলারলি নিয়ম আছে, লোকসভা রাজ্যসভায় আইন বের করে তারপরে পদচ্যুত করতে হয় আর। তাহলে 63-তে কী আছে, আমরা 52-তে যেমন পেয়েছিলাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একজন রাষ্ট্রপতি আছে। আমরা 63-তে পেয়েছি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি আছেন মাননীয় জগদীপ ধনখড় মহাশয়। জগদীপ ধনখড় মহাশয় উপরাষ্ট্রপতি হওয়ার আগে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু রাজ্যপাল ছিলেন। অর্থাৎ এই যে দেখুন, আমরা যদি এই যে পড়াশোনার যদি আমরা নেটওয়ার্কটা ধরে ফেলতে পারি, তাহলে সেই জগদীপ ধনখড়ের নাম আমরা একসময় মনে করেছি। তাহলে এই যে জগদীপ ধনখড়, তাহলে আমাদের এইখানে ইস্তফা দিয়ে উনি কী হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন। তাহলে এইখানে আমাদের আরেকটা কোশ্চেন জাগতে পারে যে তাহলে রাজ্যপাল কে হয়েছেন। তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু স্থায়ী রাজ্যপাল হিসেবে পেয়েছি মাননীয় সিভি আনন্দবোধ মহাশয়। ঠিক আছে, ওটা আমাদের আলোচনার বিষয় নয় এখানে। তারপরে আমরা 64 আর্টিকেলে চলে যাব। 64 আর্টিকেল, ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি এক্স অফিসার চেয়ারম্যান অফ রাজ্যসভা। অর্থাৎ এই যে এক্স অফিসার চেয়ারম্যান, এটা হচ্ছে একটা কিন্তু টার্ম, এটার কোনো কিন্তু পার্টিকুলারলি কোনো বাংলা হয় না। অর্থাৎ রাজ্যসভা আমরা যেমন দেখি, লোকসভা মানে কি আমাদের রাজ্যের সমস্ত এমপিরা ওখানে যায় এবং আমাদের বছরে 3বার সেশন হয় আর কি। ঠিক আছে, একটা হচ্ছে উইন্টার সেশন, হ্যাঁ শীতকালীন অধিবেশন,
সামার সেশন এবং বাজেট সেশন, ওইখানে সবাই বক্তব্য পেশ করেন এবং সরকার যদি কোনো বিল পাস করতে চান তাহলে ওইখান থেকে পাস করাতে হয়। ঠিক একই রকমভাবে আমাদের যে পার্লামেন্টের আপার হাউস বলা হয় রাজ্যসভাকে, রাজ্যসভার সদস্যরাও ওখানে থাকেন এবং ওখানে যিনি পরিচালনা করেন, লোকসভার ক্ষেত্রে যেমন পরিচালনা করেন হচ্ছে স্পিকার, মানে যে কোনো একটা জায়গা কিন্তু পরিচালনা করার লোকের প্রয়োজন যিনি নিরপেক্ষতাটা বজায় রাখবেন। যেমন আমাদের একটা ফুটবল যদি খেলা হয় তাহলে আমরা দেখব মাঠের রেফারি কিন্তু পুরো খেলাটা পরিচালনা করেন, আবার একটা ক্রিকেট খেলার ক্ষেত্রে আম্পায়ার করে থাকেন। ঠিক সেরকমভাবেই লোকসভা যিনি পরিচালনা করে থাকেন হচ্ছে স্পিকার, আবার রাজ্যসভা যিনি পরিচালনা করে থাকেন তিনি হচ্ছে চেয়ারম্যান। আমাদের তাহলে ওই ভাইস প্রেসিডেন্টই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। এখানে কিন্তু ওইটাই বলতে যে যিনি ভাইস প্রেসিডেন্ট হবে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হবে। 65 ইন প্রেজেন্ট অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট, অর্থাৎ 65 নম্বর আর্টিকেলে বলা আছে প্রেসিডেন্টের যে শূন্যস্থানটা এটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট পূরণ করেন। 65-এ কিন্তু এটাই বলা আছে। মাফ করবেন, এইখানে যে 56 নম্বরে এইখানে একটু আমার ভুল বলা হয়েছিল। 56 নম্বরে আমি বলেছিলাম যে প্রেসিডেন্টের যে এটা ওটা নয়, এখানে বলা আছে যে প্রেসিডেন্ট তার রেজিগনেশন লেটারটা ওটা উনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের কাছে কিন্তু জমা দেবেন। আর 65-এ কিন্তু বলা আছে যে প্রেসিডেন্ট এর জায়গায় ভাইস প্রেসিডেন্ট তার কাজ করবে, কার্যকলাপ দেখভাল করবে। আর 56-এ যেটা বলা আছে যেটা হচ্ছে প্রেসিডেন্ট তার রেজিগনেশন লেটার উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের কাছে জমা দেবেন। ঠিক আছে, তারপরে তাহলে এইখানটা একটু দেখে নেবেন। 56 আর 65 একই রকম তো, তাই একটু গুলিয়ে যায়, আমারও গুলিয়ে গেল, তো আপনারাও একটু এই জায়গাটা দেখে নেবেন আর কি। তাহলে 56-তে কী বলা আছে? 56-তে বলা আছে প্রেসিডেন্ট তার রেজিগনেশন লেটার ভাইস প্রেসিডেন্টের সাথে জমা দেবেন। এবং 65-তে কী বলা আছে যে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট তার কার্যকলাপ দেখভাল করবেন। 66-তে কী আছে? ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমরা যেমন 54-তে পেয়েছিলাম, 54-তে কী পেয়েছিলাম? 54-তে পেয়েছিলাম হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, আবার 66-তে পেয়েছি ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে সমস্ত রাজ্যের এমএলএ এবং রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা কিন্তু ভোট দেবেন, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে একটু আলাদা। সেটা হচ্ছে কি, কোনো রাজ্যের এমএলএ কিন্তু ভোট দিতে পারবেন না, ওখানে লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা, মনোনীত সদস্যরাও কিন্তু উপরাষ্ট্রপতিকে ভোট দিতে পারবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি 72 আর্টিকেল। তো 72 আর্টিকেলে কী হচ্ছে? পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা থাকে যে কোনো দোষীর ফাঁসি বা সাজাকে কিন্তু মুকুব করে দেওয়া। তো এইটাকেই বলা হচ্ছে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। 72 অনেক সময় যাদের সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির আদেশ শোনানো হয়, তো তারা অনেক সময় কি করে, ওই ফাঁসির আদেশটা আটকানোর জন্য তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে আবেদন করে। তো রাষ্ট্রপতি চাইলে কিন্তু তাদের ক্ষমা করে দিতে পারেন এটার উপর ভিত্তি করে। তারপরে 76 চলে যাচ্ছি অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কি? তাহলে আমাদের যে কেন্দ্র সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার তো বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন নিয়মকানুন নিয়ে আসে, তাহলে নিয়মকানুন করার জন্য তো তাদেরকে একজনকে পরামর্শ দেওয়ার লোকের প্রয়োজন। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই পরামর্শ দেবে না, কারণ সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে বিচার করা। ঠিক সেরকমভাবে এই যে অ্যাটর্নি জেনারেল পদটার কাজ, এটা হচ্ছে ভারত সরকার দ্বারা প্রেসিডেন্ট দ্বারাই নিযুক্ত করা হয়। ওনার কাজ হচ্ছে যে কেন্দ্র সরকার কিন্তু আইনি পরামর্শ দেওয়া, অ্যাটর্নি জেনারেল। ঠিক একই রকমভাবে অ্যাডভোকেট জেনারেল কী করে? রাজ্য সরকারকে আইনি পরামর্শ দেয়। অর্থাৎ গোটা ভারতবর্ষে একজন অ্যাটর্নি জেনারেল থাকে, কিন্তু অ্যাডভোকেট জেনারেল প্রত্যেক রাজ্যে রাজ্যে কিন্তু আলাদা করে থাকে। এবং এই অ্যাটর্নি জেনারেল লোকসভা এবং রাজ্যসভার সদস্য না হওয়া সত্ত্বেও উনি কিন্তু যে কোনো সময় লোকসভা এবং রাজ্যসভায় উপস্থিত থাকতে পারেন। তারপরে 79-এ আমরা কি আছি? পার্লামেন্ট। 79 হচ্ছে আমাদের যে সংবিধান পরিচালিত হয়, তো সংবিধানের আমাদের একটা পার্লামেন্ট, খুব সংবিধান যে পার্লামেন্ট দ্বারা পরিচালিত বলি, তো পার্লামেন্টের যে আপার হাউস লোয়ার হাউস আছে, তো এই পার্লামেন্টের কথাটা বর্ণনা করা আছে 79-এ। তারপরে 80-তে রাজ্যসভা, আমাদের যে পার্লামেন্টের আপার হাউস, এবং 81-তে বলা আছে লোকসভা। তারপরে 93-তে বলা আছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা। অর্থাৎ দেখুন, কোনো একটা জায়গা পরিচালনা করার জন্য, আমরা তো ফুটবল খেলা দিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে, বা স্কুলে আমরা সব থেকে ভালো বুঝতে পারবো, আমাদের কি হয়, বা বিডিও অফিসে যদি যাই, যে হেডমাস্টার নেই তাহলে হয়তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, আবার বিডিও অফিসে গেলে বিডিও সাহেব নেই, জয়েন্ট বিডিও সাহেব আছে, আবার জেলাতে গেলে ডিএম নেই, এডিএম আছে। তো সেরকমভাবে স্পিকার যদি
না থাকেন, স্পিকার যদি অসুস্থ হয়ে যান বা কোনো সমস্যার জন্য উনি লোকসভায় তো যেতে পারলেন না, আর হয়তো সেই সময় অধিবেশন চলছে, তাহলে পরিচালনা করার জন্য তো একজন লোকের প্রয়োজন। অর্থাৎ তাহলে স্পিকারের সমসাময়িক একটা পদ আছে যেটাকে বলা হয় ডেপুটি স্পিকার। এই কথাটা বলা আছে 93-তে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা মেনশন করা আছে। তারপরে হচ্ছে 110 হচ্ছে মানি বিল, অর্থাৎ আমাদের যে বিভিন্ন বিল হয়, অর্থাৎ কেন্দ্র সরকার যে বিভিন্ন বিল নিয়ে আসেন, তার মধ্যে একটা বিল হচ্ছে মানি বিল। তো এই মানি বিলের কথাটা বলা আছে 110 নম্বর আর্টিকেলে। তো মানি বিল নিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে কোনো বিল কখন আইনে পরিণত হয়, এটা একটু জেনে নেওয়াটা আমাদের মনে হয় দরকার আছে। যে কোনো বিল আইনে তখনই পরিণত হয়, প্রথমে বিলটাকে লোকসভা এবং রাজ্যসভায় পাস করাতে হয়, তারপর রাষ্ট্রপতির সাইন দ্বারা আইনে পরিণত হয়। কিন্তু এই মানি বিলে একমাত্র বিল যেটা শুধুমাত্র লোকসভাতে পাস করাতে হয়, রাজ্যসভাতে পাঠানো হয়, যদি পাস হয় ভালো, না পাস হয় কোনো অসুবিধা নেই, 14 দিনের মধ্যে আবার ফেরত আসতে হয়। ওটা কিন্তু লোকসভায় পাস হলে মানি বিল কিন্তু পাস হয়ে যায়। তারপরে অ্যানুয়াল ফিনান্স স্টেটমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বাজেট বলে থাকি, যেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু প্রেস করা হয় বাজেট। তো এখন বাজেট কিন্তু একই সঙ্গে বাজেট হয়, আগে কিন্তু রেলের বাজেটটা আলাদা হতো। তারপরে 148 কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ এটা কী জিনিস, কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেলের কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন সরকারি যে কোষাগার থেকে আসা যে টাকা, আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে বা শহরে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, রাস্তা হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, অফিস আদালত, তাহলে এইগুলো যে কিভাবে খরচ হচ্ছে তার একটা কিন্তু হিসাব কিন্তু সরকারের কাছে জমা দিতে হয়। কিন্তু সেই হিসাব অনুযায়ী যদি খরচ না হয়, তাহলে ওই জিনিসটা কিন্তু ওনারা মডিফাই করেন, সেটা হচ্ছে ক্যাগের সদস্য যারা থাকে ওনারা কিন্তু করেন। এবং ক্যাগ এই মুহূর্তে যিনি আছেন সেটা হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু, কিন্তু এই মুহূর্তে ক্যাগ আছেন, কম্প্রোটার অডিটর জেনারেল। এবং তার অর্গানাইজেশন আছে, উনি তো আসবেন না, তার বিভিন্ন অফিসার আছে, ওনারা এসে কিন্তু ওটা অডিট করেন। অডিট কীরকম হয়, যেটা হচ্ছে হয়তো আপনি ওখানে আপনার বাজার মূল্য এটার দাম চলছে ধরুন 5 টাকা বা 10 টাকা পিস, আপনি হয়তো ওখানে হিসাব মেলানোর জন্য করে দিয়েছেন 50 টাকা, ঠিক আছে। তো তাহলে এইখানটাতেই যখন অডিট করতে আসবে, যে আপনি দেখবেন ইটের দাম লিখেছেন 50 টাকা, বাজার মূল্য হয়েছে 10 টাকা, তার মানে আপনি এখানে ভুল করেছেন। এই ধরনের কাজগুলো কিন্তু করে ক্যাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিউটির ওপর ক্যাগ, আমি তো বললাম যে অ্যাকচুয়ালি ক্যাগের কাজ কী কী হয়ে থাকে 149। তাহলে দেখুন, আমরা যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে পড়াশোনা করি তাহলে কি হবে, আমরা কিন্তু প্রায়ই জানি, মানে অনেকেই জানি, ম্যাক্সিমাম জনে, যে 148 নম্বর ধারাতে কী আছে, ক্যাগের কথা বলা আছে, কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল। কিন্তু এই যে 149 ধারাতে দেখুন তারই পরে, তাহলে খুব সহজেই ওই ওরিয়েন্টেড কিছু হবে। তাহলে কি আছে না, ক্যাগের ডিউটি সম্পর্কে বলা আছে। তারপরে 150 নম্বর ধারাতে কী বলা আছে, গভর্নর অফ এনি স্টেট অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্যের যে একজন রাজ্যপাল থাকে সেটা কার দ্বারা নিযুক্ত হয়, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। 165টা কী বলা আছে, 165তে বলা আছে অ্যাডভোকেট জেনারেল। আমি কিছুক্ষণ আগে 78-এ বলেছিলাম যে ওখানে 78-এ আমরা দেখতে পেয়েছিলাম, সরি 76-এ আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আমি এক্ষুনি আলোচনা করেছিলাম। আবার আমরা এইখানে দেখতে পেয়ে যাচ্ছি অ্যাডভোকেট জেনারেল। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হচ্ছে যেমন কেন্দ্র সরকার দ্বারা কেন্দ্র সরকারকে আইনি পরামর্শ দেয়, সেরকম অ্যাডভোকেট জেনারেলও কিন্তু রাজ্য সরকারকে আইনি পরামর্শ দেয়। অর্থাৎ রাজ্য সরকার কোনো বিল তৈরি করতে গেলে তাকে বিধানসভায় পাস করাতে হয়, বিধানসভায় পাস করার পরে তাকে রাজ্যপালের কাছে পাঠাতে হয়। অর্থাৎ যখন কোনো আইন তৈরি করা হয় তখনই কিন্তু মানে চাইলে আমি যা কিছু আইন কিন্তু বানিয়ে দিতে পারি না, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। অর্থাৎ যে ফান্ডামেন্টাল ডিউটিস ভায়োলেট করছে কিনা, প্রিভিয়াস কোনো আদেশকে ভায়োলেট করছে কিনা, ওটা মেনটেন করে কিন্তু একটা আইন তৈরি করতে হয়। এই কাজটা কিন্তু রাজ্য সরকারকে পরামর্শ তিনি দেন হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। তারপরে 243F, এই যে দেখুন এইখানে যে এফ কথাটা এসছে, এফ কথাটা কেন এসছে, আপনি একটা জিনিস দেখবেন যে লিস্ট অফ আর্টিকেল যদি মোবাইলে সার্চ করেন গুগলে, তাহলে দেখতে পারবেন যে 395টাই দেখাচ্ছে, কিন্তু আমরা বলছি কটা, 448টা। তাহলে কী হয়েছে, আমাদের যে আর্টিকেলগুলো পরবর্তীকালে অ্যাড হয়েছে ওগুলা কিন্তু নতুন করে কোনোরূপ ডিজিট কিন্তু তৈরি হয়নি। তাহলে কি হয়েছে, কোথাও 1A একটা আর্টিকেল ছিল, ওটাতে 1B আর একটা হয়ে গেছে, 1C হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আপনারা এই জিনিসটা আপনারা লক্ষ্য করতে পারেন, আপনাদের গ্রামের পাশাপাশি কোনো স্কুল বা হাই স্কুল যদি থাকে, তাহলে আপনি দেখবেন আপনার বাড়ির পাশে হয়তো বুথ নম্বর আছে 35, কিন্তু পরবর্তীকালে ওই এলাকার জনসংখ্যা বৃদ্ধির জন্য দেখবে যে একই স্কুলে 2টা বুথ হয়েছে, তখন কিন্তু ওই দুটো বুথের নাম কিন্তু এইভাবে দেওয়া হয় না যে 35 আর 36,
কারণ 35-36 দিলে আবার 36 নম্বর বুথের নাম পাল্টে যাবে, তাহলে এই ক্ষেত্রে অনেক পাল্টাপাল্টি হতে পারে। তাহলে আপনি লক্ষ্য করবেন, আপনি ভোট দিতে যখন যান তাহলে দেখবেন যদি ওইখানে পরে নতুন করে বুথ তৈরি হয়েছে, তাহলে দেখবেন বুথের নম্বর যা থাকে তার পাশে কোনো একটা আলফাবেট দিয়ে কিন্তু ওই বুথটা তৈরি হয়। তাহলে দেখুন কনসেপ্টে একই, ঠিক একই রকমভাবে কিন্তু আর্টিকেলের ক্ষেত্রেও তাই। তাহলে 243-এর এফ আর্টিকেলে কী বলা আছে, ডিসকোয়ালিফিকেশন অফ পঞ্চায়েত মেম্বার। অর্থাৎ আমাদের যে যারা পঞ্চায়েত সদস্য, আমাদের 5 বছর অন্তর পঞ্চায়েত ভোট হয় বিভিন্ন জায়গায়, এবং শহরে মিউনিসিপ্যালিটিতে পৌরসভা ভোট হয়, ওটা নিয়ে আলোচনা পরে করছি। তো যে পঞ্চায়েত সদস্য কিভাবে খারিজ হতে পারে তার বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে। আর 243 বলা আছে পাওয়ার টু ইম্পোজ 243-এর এই যেটা বলা আছে পাওয়ার টু ইম্পোজ ট্যাক্সেস বাই দ্য ফান্ডস অফ পঞ্চায়েত। অনেক সময় কি হয়, যে ট্যাক্সটা কালেক্ট হচ্ছে, হ্যাঁ, আর ফান্ডটা খরচ করার ক্ষমতাটা কার কাছে থাকে, পঞ্চায়েতের হাতেই কিন্তু অনেক সময় থাকে। ওটা করতে বলা আছে, মানে কী জায়গাগুলো ওরা ট্যাক্স নিতে পারবে, কীভাবে ফান্ড খরচ করতে পারবে, এর বর্ণনাটা দেওয়া আছে কোথায়, 243-এর এই যে। আপনারা দেখবেন কোনো একটি জায়গা, আপনি গ্রামে দেখবেন কোথাও কোনো একটা কিছু তৈরি করা হয়েছে, হয়তো সরকারি অনুদানে তৈরি করা হয়েছে, কিন্তু ওটাতে সরকার চাইলে কিন্তু সব জায়গায় কিন্তু সব জিনিস কিন্তু তৈরি করে দিতে পারেন না। পার্টিকুলারলি জিনিসের উপর কিন্তু সরকারকে টাকা খরচ করতে হয়। আমরা হয়তো ভাবলাম যে কোনো একটা প্রবলেম আমি প্রধান সাহেবের কাছে নিয়ে চলে গেলাম, উনি হয়তো করে দিতে পারেন, কিন্তু না, এটা কখনো সম্ভব না। আমাদের যে নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে যে এই খাতে খাতে আপনি টাকা খরচ করতে পারবেন, আপনি সেই জায়গাগুলোতেই কিন্তু টাকা খরচ করতে পারবেন। আলাদা কোনো জায়গায় আপনি কিন্তু কোনোরকম টাকা খরচ করতে পারবেন না, ঠিক আছে। তো তার বর্ণনাটা 243 দেওয়া আছে। তাহলে 243 মানে আমাকে জেনে নিতে হবে যে পঞ্চায়েত সংক্রান্ত ব্যাপারগুলো এখানে আছে। 243-এর এই যে কী আছে, অডিট অফ অ্যাকাউন্টস অফ পঞ্চায়েত। তাহলে ওই যে মানে পঞ্চায়েতের যে অ্যাকাউন্ট, ওটা তো অডিটস করারও ব্যাপার থাকে, কীভাবে খরচ হচ্ছে তার বর্ণনাটা 243 দেওয়া আছে। আর 243-এর কে, ইলেকশন অফ পঞ্চায়েত। তো ইলেকশন অফ পঞ্চায়েতের ক্ষেত্রে আমাদের যে 5 বছর অন্তর ইলেকশন হয়, তো আমাদের গ্রামাঞ্চলে দেখেছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 3টে স্তরে হয়। তো এর বর্ণনাটা 243-এর কেতে দেওয়া আছে। তারপরে আমরা চলে যাব 266 কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারত সরকারের দুটো তহবিল আছে, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াটা কী হয়, আমরা ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কী করে, যে একটা এইখানে একটা রোড তৈরি করবে, কনস্ট্রাকশন তৈরি করবে, তাহলে কী হয়, যে আমার টাকার প্রয়োজন, তাহলে ওই টাকাটা খরচ করার জন্য মানি বিল আকারে কিন্তু আমাকে লোকসভায় আনতে হয়, তারপরে পাস করার পর রাষ্ট্রপতি সই করার পর ওটা কিন্তু স্যাংশন হয় টাকাটা আর কি, যেটা আমরা দেখি। কিন্তু কন্টিজেন্সি ফান্ড যেটা হচ্ছে, ওটার কিন্তু দায়বদ্ধতা টোটালি কিন্তু রাষ্ট্রপতির কাছে থাকে। ওটা কখন খরচ করা হয়, ধরুন কালকে কেরলে, ধরুন কিছুদিন আগে কেরলে বন্যা হয়েছিল, তাহলে আমরা কিন্তু তখন অধিবেশন ডেকে মানি বিল পাস করানো তো সম্ভব না, ইম্পসিবল। তাহলে তৎক্ষণাৎ কোনো বিপর্যয়, আকস্মিক কোনো খরচ যদি করতে হয়, তাহলে ওটা কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে করা হয়। আর যেটা প্ল্যান মাফিক খরচ হয়, ওটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ওটা মানি বিল আকারে লোকসভা থেকে পাস করিয়ে এনে তারপরে খরচ করতে হয়, ঠিক আছে। 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, বা আমাদের যে নির্বাচন কমিশন, আমরা যে ভোট দিই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারাই কিন্তু আমাদের যে ভোটার কার্ড, ইপিক কার্ড যেটাকে বলা হয়, ওটা কিন্তু প্রোভাইড করা হয় আর কি। তো ওর যে ডেফিনেশনটা, ওনার এক্সিস্টেন্স, ওটা বর্ণনা করা হয়েছে 324 দ্বারা। আচ্ছা দেখুন 326 একই রকম জিনিস, রাইট টু ভোট, আমাদের ভোট দেওয়ার অধিকার। তারপরে চলে যাচ্ছি 352। অর্থাৎ এই 352 আমরা দেখতে পাবো, 352 আমরা দেখতে পাবো সেন্ট্রাল এমার্জেন্সি। অর্থাৎ কখনো কখনো যদি সারা ভারত তো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়, সরকার চালাতে যদি বিঘ্নিত হয়, অর্থাৎ সরকার যদি পরিচালনা করতে না পারে, হয়তো যুদ্ধ পরিস্থিতি বা ইন্টারনাল ভায়োলেন্স যদি হয়, তখন কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে, যেটাকে আমরা কী বলি, রাষ্ট্রপতি শাসন বলা হয়, গোটা ভারতবর্ষ জুড়ে, শুধু কিন্তু কোনো একটা রাজ্যে নয়, সেন্ট্রাল এমার্জেন্সি, যেটা কিন্তু 352 ধারায় বলা আছে। তারপরে 356 ধারা কী হচ্ছে, স্টেট এমার্জেন্সি। এটা হচ্ছে কোনো একটা রাজ্যে কিন্তু প্রেসিডেন্ট রুল জারি হওয়া, মানে তখন কিন্তু রাজ্য সরকারের নিয়ম চলবে না, মুখ্যমন্ত্রীর কথা কিন্তু চলবে না, তখন কিন্তু একদম রাষ্ট্রপতি, রাজ্যপাল কর্তৃক একদম চলবে প্রশাসনিক। এবং সেন্ট্রাল ক্ষেত্রেও তাই, এখন যেমন প্রধানমন্ত্রীর পরামর্শে সমস্ত কিছুই হচ্ছে, তখন কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, ঠিক আছে। তারপরে
360-এ কী হচ্ছে, ফিনান্সিয়াল এমার্জেন্সি। অনেক সময় কি হয়, তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত ফিনান্সিয়াল এমার্জেন্সি ভারতে একবারে জারি হয়নি। টাকা পয়সার উপরেও কিন্তু অনেক সময় জরুরি অবস্থা জারি করা যেতে পারে, যে এইরকম টাকা সবাইকে দেওয়া হবে, জিনিসের মূল্য একদম নির্ধারণ করে দেওয়ার থেকে, এরকম সিচুয়েশান কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু যদি কোনো দিন ফিনান্সিয়াল হয়তো মুদ্রাস্ফীতি দেখা যেতে পারে, তাহলে পরবর্তীকালে কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সিও আসতে পারে। তারপরে 368 অর্থাৎ 368 ধারাতে কি বলা আছে, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে সংবিধান, তাহলে তখন যা নিয়ম তৈরি হয়ে গেছিলো 1950 সালে, তাহলে এখন 2024-এ পার্থক্য থাকতেই পারে, তাহলে তার জন্য তো একটা ক্ষমতা দেওয়া আছে, ওই জন্য ওইটার কথা বলা আছে 368-তে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকের আর্টিকেল সংক্রান্ত ভিডিও এই পর্যন্তই। আজকে প্রথম দিন হলো, তাই প্রায় প্রত্যেকটা জিনিস একটু বিশ্লেষণ করে বলতে হলো। নেক্সট ক্লাসে আমরা যখন আপডেট দেব, তখন আশা করি এত বড় আর ভিডিও হবে না। তো এই পিডিএফটা আমাদের ডেসক্রিপশানে লিঙ্কের আকারে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে অতি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।